বলেছিলেন জগতে এসেছো যখন একটা আঁচড় কেটে যাও। আমরা প্রত্যেকেই হয়তো সেইভাবে চেষ্টা করি, কেউ পারি না। কারোর পাড়ার ভেতরে থাকে হয়তো অন্যরকম ভাবনা, অন্য সংস্কৃতি, আবার অন্য সংস্কৃতির পাশেও হয়তো থাকে নিজের জীবন দর্শন। কিন্তু কিছু কিছু মানুষ তারা সমাজের জন্যই সারাটা জীবন করে যান। তারা কি পেলেন, কি প্রাপ্তি, কি অপ্রাপ্তি, এটা তাদের কাছে খুব একটা বেশি কাজ করে না। তারা ভাবেন এই সমাজ তাকে যখন এত কিছু দিয়েছে, এত কিছু দিচ্ছে, তাই সমাজকে কিছুটা দেওয়া প্রয়োজন, কিছুটা, বিন্দু মাত্র। তো এইরকম কিছু দেওয়ার ক্ষেত্র বিশেষে যে সমস্ত মানুষজনেরা কাজ করেন, আজকে অনুষ্ঠানে সেই রকম একজন বিশিষ্ট ব্যক্তিত্ব আমাদের সাথে আছেন, যাকে আপনারা এক কথাতে এক নামে চেনেন, বিশিষ্ট গবেষক এবং লেখক জীবন কৃষ্ণনাথ। জীবনবাবু নমস্কার। আমি একটা কথা সূত্র করতে যাচ্ছিলাম, কিন্তু প্রথমে নমস্কারটা করলাম এই কারণে, আপনার মতো শ্রদ্ধেয় গুণীজন মানুষকে প্রথমে নমস্কার না জানিয়ে প্রশ্ন করাটা বোধহয় ধৃষ্টতা। আমি তার কারণ প্রথমেই যে কথাটা করতে চাই, যে প্রতিবন্ধী এবং অনাথ মানুষজনদের নিয়ে আপনি একেবারে খুব নীরবে কাজ করছেন, যারা সামাজিক ক্ষেত্রে অনেকটা আর পাঁচজন সাধারণ মানুষের থেকে পিছিয়ে পড়া মানুষ, তাদের মাথায় বড় ভয়ের হাত রাখছেন, তাদেরকে জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনার দিকে চেষ্টা করছেন, এবং তাদেরকে আপনি আপনার সংস্থা উত্তরণ পত্রিকা উত্তরণ বলছেন তোমরা মূল সমাজ স্রোতে, মূল জায়গাতে। এর মূল উচ্চটা কিভাবে? আসলে আমি বলেছি প্রথমেই যে জীবনী সাহিত্য আমাকে ভীষণভাবে উদ্বুদ্ধ করে প্রতিটা কাজে, প্রতি পদক্ষেপে এগিয়ে চলার। আমি সন্তোষপুরের বাসিন্দা। আমাদের সন্তোষপুরে একটা প্রতিবন্ধী কল্যাণ বা সম্পদ প্রতিবন্ধীদের নিয়ে আছে, তাদের পড়াশুনো, তাদের থাকা। আমি যে সংগঠনের সঙ্গে যুক্ত তার পাশেই একটা প্রতিবন্ধী স্কুল আছে। এইটার কথা পাই দিয়ে যাই আর অনবরত তাদের দিকে তাকাই আর তাদের কথা ভাবি। আমাদের সেই পর্যন্ত সংযুক্ত এটা রিলেশনে করলাম, ওদের নিয়ে কিছু না চিন্তা ভাবনা। যেমন ডিসেম্বর মাসে প্রথম উইকেই সারা ওয়ার্ল্ড ব্যাপী তাদের প্রতিবন্ধী দিবস হিসেবে আমরা পালন করি। বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করে করে তাদের দিকে তাকিয়ে তাদের আমরা সংগঠনের তাদের মানে সরকারি কোনো অনুদান না নিয়ে আমরা কয়েকজন মানে সোকাল বন্ধু বান্ধব বলে বিশ্ববিদ্যালয়ে গুণীজন সবাই, এবং তাদের অন্তরটা সেইখানে দেওয়া যে তারা আমরা এই সোসাইটির জন্য কিছু করব নিজেদের পকেট থেকে, আমাদের ব্রেড অ্যান্ড বাটার রেখে বাকি সবাই যেমন গীতার কথায় কিছু রাখবে, কিছু দান ধ্যান করবে, কিছু নিজেদের ভবিষ্যৎ জন্য ভাবনা। আমরা কিন্তু একটা পোর্শন দিয়ে দিই এই সংগঠন আজ প্রায় 30 বছর হয়ে গেল। এই যে 30 বছরে 3টে দশক ধরে সংগঠন, এবং এখানে সেই সমস্ত একটু বিশেষভাবে সক্ষম মানুষজনেরা তারা যখন আবার আস্তে আস্তে জীবনের মূল স্রোতে ফিরে আসছে, তারা কাজ করছে এবং তাদের কিছু বলা, আপনার যেটা আপনার মূল কাজ আমরা জানি। প্রিয় দর্শক, জীবনবাবু কিন্তু যে কাজটা যেটা করেন, এটা আমি বারবার করে একইভাবে কথা বলছি যে বিশেষভাবে সক্ষম যে সমস্ত মানুষজনেরা, তিনি কিন্তু বলতে চান তার কাজের সূত্র ধরে, তার নিজের ক্ষেত্রের সূত্র ধরে, যে ওই বিশেষভাবে সক্ষম মানে আর পাঁচজন সাধারণ মানুষের থেকে তারা একটু ব্যতিক্রম। তো এই ব্যতিক্রমের সূত্র ধরে তারা ব্যতিক্রমী থাকুন, কিন্তু তারা এই সাধারণ মানুষের ভেতরে এই যে ধরনের কাজ, এই কাজের সূত্রে পাশাপাশি আপনি আরেকটা কাজও করছেন, যে সমস্ত অনাথ ছেলে মেয়েরা যারা আছে তাদেরকে কিছুটা লালন পালন করা, কিছুটা সাহায্য করা, কিছুটা ভাবনা নিয়ে করা। এটাও কি ওই কাজের সূত্র ধরে একটা যোগসূত্রতার কিছু রয়েছে? যোগসূত্রটা নয়, তবে ইনবর্ন যেটা ভেতরে তাদের জন্য কিছু করা, তাদের জন্য, এইটাই আমার মূল ভাবনা। এটা পরবর্তী স্টেজে গ্রো করেছে। চলাফেরা করতে কর্মজগতে যখন এই জন্য রাস্তাঘাটে যখন যেখানে যা পেরেছি, এটা বলা কখনোই উচিত নয়, কিন্তু আমি নীরবে করে যাই। কিন্তু রবীন্দ্রনাথ বলেছেন নীরবে কাজ করে যাওয়াটার নামই প্রতিবাদ এবং সৃষ্টি। সেখানে আমি অনুসন্ধানে হঠাৎ একদিন একটা, যেহেতু স্বাভাবিকভাবে আমাদের প্রতিবন্ধী কল্যাণ সংস্থাটার নাম, আমরা হেলেন কিলারকে নিয়ে একদিন চিন্তা ভাবনা করতে করতে আমার যেটা এলো মানে পূর্ব থেকে শেষ পর্যন্ত, জন্ম থেকে শেষ পর্যন্ত এনার ওপর নিয়ে বহুদিন চেষ্টা করেছি, পড়াশুনো করেছি। ওনার সম্পর্কে যে তথ্য পেয়েছি, সব থেকে অনুভব যেটা হলো রবীন্দ্রনাথ ওনার বাড়িতে গেছেন। কিন্তু আপনাকে একটু বলে আমি একটু এই হেলেন কেলার সম্পর্কে আমি একটু আবেগতাড়িত হচ্ছে। যিনি চোখে দেখতে পেতেন না, তিনি তার
আত্মজীবনী লিখলেন, তাই তো? হেলেন কেলার, তাই তো? সবই ঈশ্বরের। এবং এটা কিন্তু একটা দর্শন। হ্যাঁ, এটা কিন্তু একটা দর্শন, এবং এই দর্শনের সূত্রে যেমন ধরুন, এই যে আপনি তো মাস্টারমশাই মানুষ ছিলেন, ফলে মাস্টারমশাই মানুষদের একটা বড় সুবিধাও আছে যে তারা তো প্রত্যেকটা মুহূর্তে, আমি নিজেও জানি ব্যক্তিগতভাবে, যে কোনো ক্ষেত্রে কোনো কিছু বানান একটু কিছু ভুল টুল হলে আপনি কিন্তু একেবারে নির্লজ্জ, আমি নির্লজ্জ বলবো না, মাফ করবেন, আপনি কিন্তু একদম সরাসরি বলেন এই বানানটা কিন্তু এই জায়গায় ভুল হয়েছে, হস্যইকার দীর্ঘইকার কেন তালিবস্ব দন্তেশ্বর। এইটাকে, এই যে মাস্টারমশাই সুলভ যে ব্যাপারটা, এইটা যখন এই যে পরবর্তী পর্যায়ে বিশেষভাবে সক্ষম ব্যক্তি, অনাথ ছেলে মেয়েদের নিয়ে যখন কাজ করছেন, তো এই অভিভাবক সুলভ একটা ব্যাপার এবং মাস্টারমশাই সুলভ ব্যাপার, এখানে একটা বড় আপনার একটা এক্সট্রা প্লাস পয়েন্ট না, যে মাস্টারমশাই তো প্রত্যেকটা মুহূর্তে আপনি তাদের আবার শিক্ষিত করছেন, পড়াচ্ছেন। তাহলে ঘটনাটা একটু আরেকটু গোড়ায় ফিরে যায়। বেশ। এর জন্য আমি ইনডেটেড আমার পিতার কাছে। ঠিক। বাবা শিক্ষক ছিলেন, বাবা পড়াতেন ক্লাস 9-10 পর্যন্ত, যে একটা খাতা বাড়িতে একটা খাতা দেখতে আরম্ভ কর। আমি তখন 8-9 পড়ি, তখন থেকে খাতা দেখতাম বাবা সব। এই করতে 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 আমার পুঙ্খানুপুঙ্খ ওই মানে নোশনটা তৈরি হয়েছে, যে এই লেখার প্রতি বা বানানের প্রতি, ভুল সংশোধন করার প্রতি, তখন থেকে যে আবার শিক্ষকতার জীবনে এগুলো আরো বেশি করে পেয়ে। আপনি প্রায় অসতিপর মানুষ, বয়সটা একটা ব্যাপার না, এজ ইজ নাথিং বাট এ নাম্বার। কিন্তু একটা কথা আপনাকে একটু বলতে চাই, কিন্তু আপনি খুব মনে প্রাণে ভীষণ তরুণ, তরতাজা, হই হই করে কথা বলেন, হুড় হুড় করে চলাফেরা করেন, হই হই করে লেখেন, এবং খুব মনে প্রাণে খুব একটা ভীষণ তরুণ মানসিকতার সূত্র। এটা কিন্তু একটা জীবনী শক্তিও বটে। এই জীবনী শক্তি যখন আপনার নিজের কাজের ক্ষেত্রে যখন আপনি প্রয়োগ করেন, তখন আরো বেশি অনেক বৃহৎ ক্ষেত্রের মানুষজনকে কাছে পান না? আসলে এটার মূল সূত্র হচ্ছে, আমি কিন্তু ভীষণ গান বাজনা ভালোবাসি। আমি সকাল থেকে ঘুম থেকে উঠে রেডিও খুলে দিয়ে, প্রাচীন আমলের যে এখন পুরাতন টিভিতে আমি খুব একটা বসার পক্ষপাতী নই, তবে বর্তমান যুগে চলতে গেলে যেমন আসে মাথার কাজে সেটুকু জানার দরকার। কিন্তু আমি গানটাই হয়তো মানুষ আমার সব থেকে প্রয়োজনীয়, আমি ও থেকেই বেঁচে আছি। যেহেতু আমার ছেলে বিয়োগন্ত, সুতরাং সেই বিয়োগন্ত পর্যন্ত ভুলার জন্যই আমার গান। অর্থাৎ গান একটা মাধ্যম। আবার আপনারা এটাও তো মনে হয়, আপনি তো মাস্টারমশাই মানুষ, নিশ্চয়ই আপনি এটা অস্বীকার করতে পারবেন না, মিউজিক একটা হলিস্টিক অ্যাপ্রোচ, মিউজিক একটা জাইরোসনিক এফেক্টস, তাই তো? এটা তো অস্বীকার করা যাবে না। পুরো প্রিয় দর্শক, এটা কিন্তু একটা খুব বড় ব্যাপার। অর্থাৎ কিনা গানের সূত্র ধরেও, শুধু গান কেন, যে কোনো সৃষ্টিশীলতাই সেটা কোনো একজন মানুষের সুখ দুঃখ, প্রাপ্তি অপ্রাপ্তি, তাকে ভুলিয়ে রাখা অথবা তাকে মনে করা একটা মাধ্যম হিসেবে কাজ করে, একটা মাধ্যম হিসেবে কাজ করে। জীবনবাবু তার নতুন করে কিন্তু কাজটা করছেন। ওই যে আমি বললাম যে বিশেষভাবে সক্ষম ব্যক্তি তাদেরকে নিয়ে কাজ করে, অনাথ মানুষজনদের নিয়ে কাজ করে, এমনকি সমাজ সেবার জন্য কিছু কাজ করে। সত্যি কি তিনি তার মতন করে তার নিজের যে দর্শনের যে ক্ষেত্র, সেখানে কাজ করতে পেরেছেন, নাকি সেখানে আরো নানা রকম বাধাপ্রাপ্ত, নানা রকম আরো অন্যান্য ঘটনা ঘটেছে? এটা একটু জানা প্রয়োজন, জানবো। তবে তার আগে একটু বিরতিতে যেতে হচ্ছে, বিরতি পর ফিরে আসছি সাথে। প্রচার না, গানের প্রসারে যে সমস্ত সঙ্গীত শিল্পীরা উৎসাহী, তারা স্বাগত। আজকের গান ভালোবেসে। যোগাযোগ করুন 8910397630। আজকের গান ভালোবেসে। আজকের গান ভালোবেসে গান। বিরতি পর ফিরে এলাম। আজকের অনুষ্ঠানে আমাদের অতিথি বিশিষ্ট লেখক এবং গবেষক জীবনকৃষ্ণ নাথ। জীবনবাবু, এই যে কথা হচ্ছে, অর্থাৎ কিনা আমরা এই বিরতির আগে যেটা কথা হচ্ছিল না, যে এই সমাজ দর্শনের ক্ষেত্রে তো সত্যি একটা কিছু করা প্রয়োজন, সত্যি একটা প্রত্যেকটা মানুষকেই এগিয়ে যাওয়া প্রয়োজন। কিন্তু দেখুন, আপনি তো মাস্টারমশাই মানুষ, এইটা একটা সুবিধাও আছে। সেই সুবিধাটা হচ্ছে এই 50-60টা দশক ধরে, মানে আমি প্রত্যেকটা দশক যেহেতু বদলেছে, এতগুলো দিন ধরে মাস্টারমশাই, তাই সেই আপনার ছাত্রছাত্রীরাও তারাও এখন অনেকটা বয়স্ক হয়ে গিয়েছে। নিজের জীবনে যে দর্শন, সেই দর্শনগুলোকে যদি বলি ইনডিউস করা, সেই দর্শনগুলোকে তাদের ভেতরে প্রয়োগ এবং ভাবনার ক্ষেত্রে আপনি কতটা সাকসেস হয়েছেন, কতটা সার্থক হয়েছেন? সেটা ছাত্রছাত্রীরাই রাস্তাঘাটে দেখা হলে এখনো ছুটে এসে প্রণাম করে, এটাই প্রাপ্তি। তারা অনেক বড় বড় জায়গায় আছে। হ্যাঁ, তারা আপনার ছাত্রছাত্রীর বিশাল বড় বড় জায়গায় রয়েছেন, তারা স্কলার, বিদেশে আছেন তারা, এটা তো অনেক বড় ব্যাপার একদম পুরো। আমি বিশ্বভারতী তন্ন তন্ন করে ঘুরেছি,
ওই রবীন্দ্রভারতী লাইব্রেরিগুলোতে ঘুরেছি। এখানে চিঠি থেকে অবাক হয়েছিলাম, বিদেশ থেকে আসা একটা চিঠি, শুধু আর.এন. টেগোর ইন্ডিয়া বলে লেখা আছে, আর কিচ্ছু নাই। এবার এনার তথ্য জীবনী যত কিছু পেয়েছি, প্রভাত মুখোপাধ্যায়ের, ডক্টর পাল, এনাদের সব লেখা, প্রতিদিনের তথ্য জানতে 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 গিয়ে রবি ঠাকুরের শেষ মুহূর্তে এক জায়গায় দেখলাম হেলেন কিলারের ওখানে রবীন্দ্রনাথ গেছেন, এবং হেলেন কিলারকে হচ্ছে না তার গালে মুখে হাত বুলিয়ে বুলিয়ে পিতৃত্বের স্বাদ পাচ্ছি, হেলেন কিলার নিজে বলছেন, দেখতে পান না স্বাভাবিকভাবে। তারপরে তিনি এখানে বই পেতে গেল, তার লেখা নিজের বই, ব্রেল সিস্টেমে পড়াশোনা ছোট থেকে, যেহেতু পড়ে গিয়ে ব্লাইন্ড হয়েছেন, জন্মমতে কিন্তু ব্লাইন্ড ছিলেন না, মায়ের কোল থেকে অসতর্ক মুতে পড়ে যায়। তারপরে আস্তে আস্তে ওনার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন। বাবা খুব কষ্ট করে একজন অ্যানিকে ধরে আনলেন, তিনি তার বাড়িতে রইলেন, কন্টিনিউয়াস অ্যাকম্পানি থেকে তিনি এই সাহায্যে পড়াশোনা করবে, যাবতীয় সমুদ্রকে ভাগিদার হয়ে তিনি রয়ে গেলেন, লাইফ লং তার সঙ্গে রয়ে গেলেন, এবং তাকে অত্যন্ত সুদর্শন ছিলেন। আমি বর্ণনা করেছি যে কথাগুলো তাদের লেখা বই থেকে যারা যারা কোট করেছেন তাদের লেখা থেকেই আমি এগুলো পেয়েছি। তাকে তোমাকে এইসব সারা বিশ্বময় ঘুরোতে নিয়ে চলে গেলেন, তুমি কোনো ইয়ে করনি। সেদিক থেকে উনি ভীষণভাবে নিজের কর্তব্য কর্ম এবং নিজের সম্পর্কে সচেতন। আচ্ছা, অনেক সময় যেটা হয়, যারা গবেষণার ক্ষেত্রে একটা শ্রেণী বিন্যাস থাকে। প্রিয় দর্শক, আপনারা এটা জানেন, শ্রেণী বিন্যাস হচ্ছে একটা শ্রেণীর গবেষক হচ্ছে এটা এরকম হতে পারে, তিনি একটি নির্দিষ্ট বিষয় নিয়ে সারাটা জীবন গবেষণা করছেন। আপনার ক্ষেত্রে ব্যাপারটা আবার উল্টো, এটা একটা অদ্ভুত ব্যাপার, আপনি বিচিত্র বিষয় নিয়ে ভাবনা নিয়ে করছেন। আর এই মুহূর্তে দেখা গেল আপনার গবেষণা বিষয় রবীন্দ্রনাথ, আবার পরবর্তী বিষয় দেখা গেল যে আপনি ইতিহাসের অন্য একটা দর্শন নিয়ে আপনি গবেষণা করছেন। এই যে গবেষণার যে বিভিন্ন ক্ষেত্র বিশেষের যে বিভিন্ন শ্রেণীবিন্যাসের যে ভাবনা, এইখানে কখনো কখনো কি মনে হয় যে, আমি একদম খুব স্পষ্টভাবে বলছি, আপনি বাংলার মানুষ, আপনি পুরস্কৃত শিক্ষক মানুষ, যে ভারতীয় দর্শন, ভারতীয় সনাতনী দর্শন বা বাংলা দর্শন, এইটা সারা পৃথিবীর যে গবেষণার যে সূত্র ভেতরে কোথায় কোথায় কিভাবে একটু ছড়িয়ে আছে, এটা কিরকম আপনার নজরে এসছে? আচ্ছা, এটা আমি এই বিভিন্ন পত্র পত্রিকা ঘাটতে ঘাটতেই তাদের এগুলো মানে অনুসন্ধান করতে করতে আর কি কোথায় পাওয়া যায়, রেফারেন্স বই কালেকশন করতে আরম্ভ করলাম। এই রেফারেন্স কালেকশন করতে 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 আমার কিন্তু কারা অন্তরালের কাহিনীগুলো থেকে একটা থেকে আরেকটা থেকে আরেকটা পরপর এই ইনকুইজিটিভনেস আমাকে ঠেলে নিয়ে চলে গেছে তিব্বত পর্যন্ত। তারপরে দেখলাম আফ্রিকান ভাষাভাষীর উপর সম্প্রতি কিছুদিন আগে একটা কাজ হয়ে গেল, উনি নিজে 80 বছর বয়সে তিনি চলে এলেন, কিন্তু নিজের ভাষার উপর প্রাধান্য দেওয়ার জন্যই, কিন্তু একজন অধ্যাপক মানুষ, যেহেতু বললেন আমি ইংলিশ ভাষা ব্যবহার করব না, নিজের আফ্রিকান ভাষা ব্যবহার করতে গিয়ে তিনি বিতাড়িত হলেন সমাজ থেকে, তার পরিবার সহ। এটা তো আপনি এটা খুব ঘটনাই, আপনার সাথে আলোচনা সূত্র ধরে আপনি গবেষণার বিভিন্ন ক্ষেত্রতে বিচরণ করেন। এই জন্যই এইটা আমি যেটা, আমার প্রশ্নটা খুব স্পষ্ট, সেটা হলো যে ভারতীয় দর্শনের তো একটা নিজস্ব কি বলবো, একটা ফ্লেভার তো আছে। এই ফ্লেভারটা এই যে গবেষণা যে বিভিন্ন ক্ষেত্রতে যখন আসছেন, কোথাও কোথাও হঠাৎ করে একটা ভারতীয় দর্শনের একটা ফ্লেভার পেলেন, খুব আনন্দ হয় না? খুব একটা ভেতরে একটা উৎসাহ, উৎফুল্ল, উত্তেজনা তৈরি হয় না যে আমার দেশের ট্র্যাডিশন সেটা ভেতরে লুকিয়ে আছে? এটা কিন্তু প্রথম যেটা নতুন পেয়ে গেছি একটা কিছু, যে সেটাই আমাকে প্রথম উদ্বুদ্ধ করেছিল বাবা খাপার সম্পর্ক রবীন্দ্রনাথের আর মুকুন্দ দাসের তৎকালীন যে ঘটনাটা, রবীন্দ্রনাথ কোনোদিন কাউকে প্রকাশ করেনি, বহুদিন পর শেষ বয়সে পিঠি খাতে এটা তথ্য দিয়ে গেলেন। এইখান থেকে আমার বলে নতুন একটা কিছু পেয়ে গেলাম, আমার তখনই আনন্দ। চতুর্দিকে সবাইকে বলছি না, তাহলে এটা লেখার আকারে মানুষের হওয়া উচিত। আপনি তো একজন খুব কড়া সম্পাদক, এবং ঐতিহ্যপূর্ণ পত্রিকা 120 বছর যার বয়স, সেই পত্রিকা 20 বছরের আপনি সম্পাদনা আপনি করেছেন। তো সেই সূত্র ধরে আপনাকে বলি যে এই গবেষণা সূত্রের পাশাপাশি সাহিত্য নিয়ে আপনার নিজস্ব দর্শন বা নিজস্ব ভাবনাটা কিরকম হচ্ছে?
আমার এই বইটাতে আছে ওয়ান হাফ বলতে পারেন, আমার যা যা দেওয়া রয়েছে প্রেসে অন্তত 800-900 টপিক দেওয়া আছে। আমি বললাম এটাই এখন অ্যাট প্রেজেন্ট থাক, তারপর পরবর্তীতে আবার হাত দেবো। সাহিত্যের ক্ষেত্রে আপনার উৎসাহের জায়গাটা কিরকম? কবিতা, গল্প, অন্যান্য ক্ষেত্রে তাকে আমার- পত্রিকা সম্পাদনা করতে গেলে তো সেটা করতেই হয়, সেই ব্যাপারে আপনার নিজের ব্যক্তিগত উৎসাহ বা পড়াশোনা? আসলে এটা সূত্র বলতে মানে পত্রিকা সূত্রে কিছুটা পাওয়া, লেখাটা লেখা, হ্যাঁ লেখা তো বটেই, আপনার একটা বৃহৎ লেখার একটা একটা বড় সূত্র। ইন্সপিরেশনটা ওই বাবার কাছ থেকে পাওয়া। আমার বইতে বাবার সম্পর্কে একটা কাহিনী লেখা আছে, হঠাৎই পেয়ে গেছিলাম। কেন? প্রসঙ্গক্রমে ওই পিতৃস্মৃতি সংরক্ষণ একটা অধ্যায় আছে, ওতেই মানে আমি বাবার প্রতি যে কৃতজ্ঞতা, এটা ঈশ্বর প্রদত্ত। ওনাকে পেয়ে বাবা হারিয়ে যাওয়ার পরেও কিন্তু আমি তাকে আবার খুঁজে পেয়ে না, এইটা যে কোনো সন্তানের ক্ষেত্রে কিন্তু এটা জরুরি। আপনাকে আমি এই ঘটনাটা ব্যক্তিগতভাবে জানিও বলেই বলছি যে পিতৃমিত্রের মৃত্যুর পর শেষ পর্যন্ত হঠাৎ সেই স্তূপাকৃত কাগজের ভিতরে যা একেবারে বাতিল কাগজপত্র, সেখান থেকে পিতার স্ক্রিপ্ট পাওয়া যায়, সেখানে লেখা পাওয়া যায়, কবিতা পাওয়া যায়। সেই স্ক্রিপ্ট একেবারে প্রায় ফেলে দেওয়ার মতো অবস্থা, কিন্তু সেই স্ক্রিপ্ট সংগ্রহ হয়, পরবর্তীতে তা প্রকাশ হয় এবং সেটা সেইভাবে থাকে। এবং এইটা যে কোনো সন্তানের ক্ষেত্রেও তার একটা নিজস্ব নিদর্শনের ক্ষেত্রে তার একটা নিজস্ব মাত্রাকে একটা অন্যরকমভাবে কাজ করে। এটা পিতৃ দায় বলা যেতে পারে না, এটা বলা যেতে পারে পিতার প্রতি কর্তব্যবোধ এবং ভবিষ্যতের প্রতি, ভবিষ্যৎ প্রজন্মের প্রতি তার একটা নিদর্শনকে বাঁচিয়ে রাখা। যেমন কৃষ্ণবাবু একদম একটা শেষের দিকে বলতে চাই, এই যে একটা প্রত্যেক দিনের যে কাজ, প্রত্যেক দিনের যে গবেষণা, ছাত্রছাত্রীরা তো এখনো আসে এবং একটা আপনি প্রত্যেকটা মুহূর্তে আপনার বিশাল বড় স্টাডি রুম, বিশাল বড় আপনার অসংখ্য বইয়ের সংগ্রহ, তার ভেতর থেকে প্রত্যেকদিন কাজ করছেন। এই বয়সেও মাঝে মাঝে শরীর খারাপ হচ্ছে, কিন্তু তৎসত্ত্বেও আপনি নিজে যাচ্ছেন। সমাজ দর্শনের ক্ষেত্রে আপনি আপনার নিজের যে ভাবনা, ওই একটা কথা হয়েছিল না একটা আড্ডার ভেতরে, যে যখন একটু মন খারাপ হয়, যখন খুব মন ভালো হয়, তখন দুকুলি গান করে ফেলি, তখন একটু গান করা যায় পুরো। তো এই যে গানের ভেতরে যে থাকা, গান তো একটা হলিস্টিক অ্যাপ্রোচ, গান একটা তার একটা জাইরোসনিক এফেক্টস থাকে। এই সূত্রের ভাবনা নিয়ে ভবিষ্যতে এখন তো মনে হয় যে অনেক কিছু কাজ করা যায়নি, এখনো তো অনেক কিছু কাজ করা গেল না গবেষণার সূত্র। তার কোনো লিস্ট আছে, তার কোনো সূত্র আছে? আসলে কথাটা আসলে বন্ধু বান্ধবের মহলে যখন সার্কুলেট হয়ে পড়লো, আমাদের বাৎসরিক অনুষ্ঠানে প্রতিবার মহালয়ার দিনে আমাদের একটা বই প্রকাশ হয়, এবং আমাদের সেই দিনান্তের আলো এখানে করতে গিয়ে প্রথম বলেন যার যা ভেতরে জিনিস আছে এখানে অনাবিলভাবে প্রকাশ করতে হবে। আসলে মানে একটা পত্রিকা প্রকাশ এবং সেইখানে বিভিন্ন মানুষজনদের যে সাহিত্যকৃত সেটা করা এবং সেটাকেও আবার আপনাকে সম্পাদনা করা। হ্যাঁ, জীবন কৃষ্ণবাবু কিন্তু এই ধরনের কাজটাই করেন এবং তার এই কাজের সূত্র ধরে খ্যাতির তো একটা বিড়ম্বনা থাকবেই, সেটা কিছু করার নেই। একদিকে যোগীসাগর পত্রিকার সম্পাদক, একটা ট্র্যাডিশনাল পত্রিকার সম্পাদক, একদিকে গবেষণা, একদিকে লেখালেখি, আবার অন্যান্য পত্রিকার একেবারে গেস্ট এডিটর যেটাকে বলা যেতে পারে, অতিথি সম্পাদক, সেখানে কাজ করা। এই কাজের ভেতরেই তিনি কিন্তু তার মতন করে তার নিজস্ব যে দর্শন, সেই দর্শন নিয়ে কাজ করছেন। একদম শেষে একটা প্রশ্ন করতে চাই, এই যে এতদিনের যে কাজ, এতদিনের যে গবেষণা, এতদিনের যে সূত্র, এই সূত্রটার ক্ষেত্রে যে বোধ, যে উপলব্ধি, হয়তো একটা মানুষ তার নিজের কাজের ক্ষেত্রে তার একটা আত্ম উপলব্ধি হয়। এই উপলব্ধিটা কি আত্ম উপলব্ধির ভেতরে থেকে দাঁড়িয়ে আপনি পরবর্তী পর্যায়ে কাজ করার আরো বেশি উৎসাহ বা প্রয়াস পাচ্ছেন? আমি এখনো ওই বাৎসরিক পত্রিকাটা, সেখানে প্রতি বছরই একটা করে লেখা দিতে হয়, যেহেতু চোখের জন্য আমাকে ওই সম্পাদকীয় অনেকগুলো সংগঠনের কাজের দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে রাখতে হয়েছে ডাক্তারবাবুর অ্যাডভাইসে। আমি একটা চোখ মানে বেশ দীর্ঘ 13 বছর হয়ে গেলে কিন্তু আমি বইতে তুলে ধরেছি, মানে অত্যন্ত অনাবিলভাবে, যে আমিও ওই হোমারের দেখবেন জীবনীতে ঠিক ওই ধরনের তার কিছু ড্রব্যাকস ছিল, তিনিও সম্পূর্ণ লিখতে পারতেন না নিজের চোখে দেখে। সুতরাং আমার হোমার তো শেষের দিকে তাকে সহযোগী রাখতে হয়েছিল এবং সহযোগী রেখে তিনি সেই অনুযায়ী করতেন। শেষের দিকে একটা কথা বলি, জীবনে যখন কোনো একটা কিছু লেখা বা কোনো একটা গবেষণাকে কিছুতেই পাচ্ছেন না, তখন নিজের উপর রাগ হয়? আপাতত আমি যতক্ষণ না শেষ পর্যায়ে পৌঁছতে পারি, 10 দিন 15 দিন মাসখানে আমি তার পেছনেও লেগে থাকি,
খুঁজতে খুঁজতে নাছোড় বান্দা। একদম আমার এটা মানে ভেতরের থেকে এই মানে প্রতিবাদী একটা ভেতর জেগে ওঠে, কেন পারবো না নিজের কাছে নিজের প্রতিবাদ। এই নাছোড়বান্দা প্রতিবাদী মানসিকতাই কিন্তু একজন গবেষককে অনেক বেশি উন্নত মানের দিকে এগিয়ে নিয়ে যায়। তার কারণ তিনি শুধুমাত্র তার নিজের ভাবনা বা নিজের সংস্কৃতি বা নিজের আত্মতৃপ্তির জন্য গবেষণা করেন না, যে কোনো গবেষণার ক্ষেত্রে কিন্তু তার নয়। তিনি অবশ্যই একটা প্রাথমিক পর্যায়ে তার একটা নিজস্ব আত্মতৃপ্তি থাকে বটে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু সেই গবেষণাপত্র যখন প্রকাশ হচ্ছে, সেই গবেষণাপত্র যখন আপামর জনসাধারণের কাছে যখন পৌঁছচ্ছে, তখন সেটা শুধুমাত্র তার সম্পত্তি থাকছে, সেটা যেরকম পৌঁছে যাচ্ছে বিস্তৃত মানুষের কাছে, সমাজের কাছে। ঠিক যেরকম রবীন্দ্রনাথের লেখা তার কিন্তু শুধুমাত্র তার নিজের নয়, সমাজের, আমাদের, আপনার যে কোনো গবেষণার ক্ষেত্র বা যে কোনো গবেষণাপত্র বা যে কোনো গবেষণার ক্ষেত্রে যা যে লেখালেখি যে সূত্র হয়, সেটাও কিন্তু সমাজের জন্য, মানুষের কাছে, মানুষের প্রয়োজনে, মানুষের তাগিদে এবং মানুষের সূত্রতার একটা অন্য মাত্রার নিদর্শন সূত্রে। জীবনকৃষ্ণবাবু এই ধরনের কাজটাই কিন্তু দীর্ঘদিন ধরে করে চলেছেন। প্রিয় দর্শক, আজকে এই অনুষ্ঠান আপনারা লাইভ দেখলেন, সারা পৃথিবী জুড়ে এই অনুষ্ঠান লাইভ দেখা গেল। এই অনুষ্ঠান পরবর্তী পর্যায়ে ইউটিউবে আপলোডিং করা থাকছে, অতি অবশ্যই আপনারা আপনাদের মতামত দেবেন। এবং জীবনকৃষ্ণবাবুর মতো মানুষজনেরা যারা একেবারে নীরবে একটু অন্য রকম, অন্য ধরনের, অন্য ক্ষেত্রের কাজ করেন, যাদের গবেষণা সূত্রকে একটা নির্দিষ্ট মাত্রা বা একটা নির্দিষ্ট শব্দ বা একটা লাইনে বা একটা বাক্যতে পর্যবেসিত করা যায় না, যে তিনি এই একটি নির্দিষ্ট বিষয় নিয়ে গবেষণা করছেন। তিনি আজকে যে বিষয় নিয়ে গবেষণা করছেন, হয়তো দেখা গেল পরবর্তী পর্যায়ে আমাদের সাথেই কোনো একটা সাক্ষাৎকারে অন্য একটা গবেষণা সূত্র নিয়ে তার সাথে আমাদের আলোচনা হচ্ছে। এটা কিন্তু তার নিজের ক্ষেত্রে যে আত্মতৃপ্তি, আমাদের কাছে কিন্তু একটা বৃহৎ প্রাপ্তি, আমাদের সমাজের কাছে কিন্তু একটা বৃহৎ প্রাপ্তি, যে প্রাপ্তির সূত্র ধরে তিনি তার মতন করে কাজ করছেন। আজকে আমাদের আড্ডার প্রথম সূত্রটা আমরা শুরু করেছিলাম ঠিক যেভাবে, যে সমাজের ক্ষেত্রে যে সমস্ত বিশেষভাবে ক্ষেত্রের মানুষজনেরা, প্রতিবন্ধী মানুষজনেরা, যারা অনাথ মানুষজনেরা, তাদেরকে নিয়ে কাজ করা, এও এক বৃহৎ কর্মকাণ্ড। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের অনুষ্ঠান লিখে জানাবেন, ফোন করবেন, SMS পাঠাবেন এবং অতি অবশ্যই ইউটিউবে আপনারা আপনাদের মতামত দেবেন। জীবনকৃষ্ণবাবু, আপনার এই যে কাজের ধারা, আপনার এই কাজের গতি প্রকৃতি, এটা থামবে না, অতএব এটা থামার কোনো প্রশ্নই আসছে না বলো। এবং আপনার নিজের জীবনের সূত্র ধরে আপনি নিজেও অনেক ক্ষেত্রে অনেকভাবে আড্ডাতে বলেছেন যে থামার কোনো ব্যাপারটা নিয়ে আপনি ভাবেনই না, এবং সেই পরিশ্রম, শারীরিক অক্ষমতার অনেক ক্ষেত্রে আপনাকে কিন্তু দৌড়াতে হয়। কিন্তু আমরা যারা খুব সাধারণ মানুষ, খুবই সাধারণ মানুষ, আমরা আমাদের এই সাধারণ মানুষের সূত্রতাতে যেটা বলি, গবেষণার আপনার এই বিচিত্র দিকটা থাকুক, এই বিচিত্র দিকের থাকার ব্যাপারটা থাকলে আমরা কিন্তু আরো অনেক বেশি সমৃদ্ধ বোধ করব আপনার মতো মানুষজন। খুব ভালো থাকবেন। মানুষ হিসেবে জন্মগ্রহণ করার পর যখন একটু জ্ঞান বুদ্ধি হয়, তখন যেমন মানুষের ওই আগেও একবার উল্লেখ করেছি, রেশনালিটিটাকে পরিচালিত করে, ভেতরে বিবেক বোধ এবং সমাজের প্রতি তুলে ধরে তার কর্তব্যকে সচেতনভাবে। ভুলভ্রান্তি মানুষের প্রতি পদক্ষেপে জড়িয়ে তাকে পদস্খলনের দিকে যেমন টেনে নিয়ে যায়, নিজের বিবেক বোধকে জাগিয়ে তাকে আরও শক্তিশালী করে রাখার প্রয়োজনীয়তা কিন্তু মানুষের নিজের ভেতর থেকে তৈরি করা। সুতরাং আমি এই যে হেলেন কেলারের জীবনী, ডক্টর বি.আর. আম্বেদকরের জীবনী, টলস্টয়ের জীবনী, নজরুলের জীবনী, এগুলো থেকে আমি যা উদ্বুদ্ধ হয়ে বিভিন্ন সাহিত্য জগতের বিভিন্ন কর্মে জড়িয়ে রেখে কিছু তুলে ধরার চেষ্টা করি, যে তাদের জীবন দর্শনই আমার কাছে মূল প্রেরণা।